এক্সপ্লোরিং বান্দরবন ব্লগের আজকে হচ্ছে 3 নম্বর পর্ব। এই পর্বে আমি শেয়ার করব আমাদের ক্রেওক্রাডং ভ্রমণের অভিজ্ঞতাগুলো। আমরা অলরেডি ক্রেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখন বর্তমানে আমরা ওই ভয়ঙ্কর হিলের মধ্যেই আছি, হিলটা উঠতেছি। আসলে এই হিলটা ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে আমরা সচরাচর হিলগুলা দেখি যে তেমন লম্বা হয় না, একটু পরেই হিলটা শেষ হয়ে যায় ওঠার পরেই। কিন্তু এই হিলের দৈর্ঘ্য ছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। তো এই হিলটা উঠতে গিয়ে অনেক সময় বাইকার্সদের বা বিভিন্ন গাড়ির অনেক প্রবলেম হয়ে যায়, স্টার্ট অফ হয়ে যায়। বাইকের ক্ষেত্রে গিয়ার উঠানামা করতে গিয়ে অনেকের ঝামেলা হয়ে যায় এবং নামার সময় আরও প্রচুর প্রবলেম হয়। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে এই হিলটা উঠতে পেরেছি। এবং এইটাই যে একটা হিল ক্রেওক্রাডং যাওয়ার সময় বিষয়টা এমন না, সামনে আরও অনেক হিল পড়তে পারে এমনটা শুনছিলাম বাইকারের কাছ থেকে। আমার সামনে যেটা দেখা যাচ্ছে এই আঁকা বাঁকা রাস্তা ধরে এখানে নিচের দিকে গিয়ে আবার ওই পাশে দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠতেছে এইরকম নিচের দিকে অনেকটা, তারপরে উপরের দিকে এইগুলা করতে করতে আমরা এই পর্যন্ত আসছি। আর এই যে উপরে যেটা গড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওক্রান্ডের একদম টপ ভিউ, ওইখানে এখন আমরা যাব। রাইট নাও আমরা পৌঁছাইলাম এসে কেওক্রান্ড। এই হচ্ছে কেওক্রান্ডের টপ ভিউ থেকে ফুটেজ, নিচের অংশগুলা। এই পাশ দিয়ে এই যে রাস্তাগুলা দেখা যাচ্ছে এইগুলা দিয়ে আমরা আসছি, আসলে খুবই ভয়ঙ্কর রাস্তাগুলা। উপরে উঠতেছে হিল, তো আবার নিচে নামতেছে, অনেক খাড়া হিল এইগুলা। কিন্তু এখানে উপরে আসার পরে এই ভিউগুলা দেখে তো একদম এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভুলে গেছি, প্লাস যা ক্লান্তি ছিল সব চলে গেছে। চারিপাশে শুধু এইরকম ভিউ, মনে হচ্ছে আমরা নেপালের কোনো একটা জায়গায় চলে গেছি, এরকম একটা ফিলিংস দিতেছে। আর আমরা একটা অ্যাডভেঞ্চার করার জন্য চিন্তা করছি, এইখানে দার্জিলিং পাড়া একটা আছে সামনে, যেটা পাড়া দেখা যাচ্ছে এই পাড়াটাতে আমরা হাইকিং করে যাব এবং আবার এখানে আসব। সো দেখা যাক, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন রওনা দিছি আমাদের কটেজের উদ্দেশ্যে। এইটা হচ্ছে, এখানে হচ্ছে কেওক্রাডং যে মেইন ভিউ পয়েন্ট। এইখান থেকে কিছুটা দূরে ওই যেটা বাম পাশে টপে যেটা দেখা যাচ্ছে, এই যে এই যেটা দেখা যাচ্ছে কটেজ, এটা হচ্ছে আমাদের। এখানের মধ্যে একটা রুম আছে, আমরা বুক করছি। আর এই দিক দিয়ে যাওয়া লাগে, আর এই রাস্তা দিয়ে গিয়ে এইখানে হচ্ছে মেইন কেওক্রাডং হিল পয়েন্ট, যেটা টপ। আর এখন আমরা রুমের মধ্যে যাচ্ছি, ওইখানে একটু রেস্ট নিব, তারপরে বের হয়ে এসে আবার কেওক্রাডং টপ পয়েন্টে যেতে হবে। ওইখানে গিয়ে বিকেলের খাবার দাবার খাইতে হবে। সো এটা আসলে এত উঁচুতে, যেদিকে যাই ওইদিকে শুধু নিচের দিকে তাকাইলে পাহাড় আর পাহাড়, অনেক উঁচু উঁচু। আর যেহেতু এটা একটা উঁচুতে একটা হিল পয়েন্ট, সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখনই নিচের দিকে তাকাই তখন মনে হয় যে কোনো কিছু একটার উপরে আছি, যে শুধুমাত্র ভাসমান অবস্থায়। আর আমাদের চারপাশে মেঘ রয়েছে, তারপরে বড় বড় পাহাড় পর্বত এগুলো রয়েছে। তো এটা দেখলে আসলে অন্যরকম একটা ফিল চলে আসে ভিতরে। আর একটু পরে, মানে এখন 12:30 বাজতেছে ঘড়ির কাঁটায়, একটু পরেই হচ্ছে যে 2টা 3টা 4টার দিকে, অবশ্য 4টা বা 3টার দিক থেকে এখানে মেঘ জমতে শুরু হবে। আর ওই সময় হচ্ছে যে সূর্যটাও অস্ত যাবে, ভিউটা অন্যরকম ওই সময় দেখাবে। তো আমি ওইটাও দেখানোর চেষ্টা করব আপনাদের। আর এখন বর্তমানে আমরা রিসোর্টের দিকে যাচ্ছি, ওইখানে একটু রেস্ট নিব, তারপরে খাওয়া দাওয়া করে আমরা প্ল্যান করতেছি যে পাশেই আছে একটা দার্জিলিং পাড়া, ওই দার্জিলিং পাড়ায় যাওয়ার প্ল্যান করছি। দেখা যাক, যদি সময় দিয়ে কাভার করা যায় তাহলে আমরা ওই দার্জিলিং পাড়ায় যাব। ওইখানে গিয়ে একটু পাহাড়ি ফলমূল ট্রাই করব এবং দার্জিলিং পাড়াটা ঘুরে দেখব। সো আমরা রুমে আসছিলাম, রুমে আসার পর দেখতেছি যে ক্লিন করতেছে আমাদের রুম। মানে যারা আজকে গতকালকে রুমে ছিল তারা আজকে সকালে চলে গেছে, তো এইগুলা পরিষ্কার করতেছে। আর পাশেই হচ্ছে একটা হেলিপ্যাডের মতো একটা জায়গা, যদিও এখানে গাছ আছে, এখানে ল্যান্ড করতে পারবে না।
আর এই যে পাশের ভিউটা একটু দেখেন, মানে এই ভিউগুলা দেখলে অন্যরকম একটা ফিল চলে আসে ভিতরে। এখানে ওই টপে হচ্ছে ক্রেওক্রান্ডের হিল, যেটা হিল পয়েন্ট ভিউ। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, এখানের মধ্যে আমরা একটা রুম বুক করছি। এইখান থেকে রাত্রে এবং সকালে আর সন্ধ্যার যে ভিউটা খুব সুন্দরভাবে এখানে ব্যালকনি থেকে দেখা যাবে। পাশেও কিন্তু ঠিক সেমভাবে অনেক সুন্দর পাহাড় পর্বত দেখা যাচ্ছে। আর আমার ক্যামেরার সামনে যে অংশটা দেখা যাচ্ছে, হয়তো রাস্তাটা একটু বোঝা যাচ্ছে। এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানে কিন্তু দুইটা বর্ডার আছে, দুইটা দেশের। বাম পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর ডান পাশে হচ্ছে মায়ানমারের বর্ডার। সো এইগুলো এখন বোঝা যাচ্ছে না। সন্ধ্যার সময় বা রাত্রে হলে বর্ডারের লাইটগুলো যখন জ্বলবে তখন ক্লিয়ারলি বোঝা যাবে যে এখানে বর্ডার আছে। ইতিমধ্যে আমরা লাঞ্চ শেষ করলাম, আর এখন লাঞ্চ শেষ করে সাথে সাথেই বেরিয়ে পড়ছি হাইকিংয়ের উদ্দেশ্যে। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা কিছুটা অন্তত হাইকিং করতে পারি যাতে ক্রেওক্রান্ডে এসে। তো আসার সময় হাইকিং করতে পারিনি, কারণ আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, যার কারণে গাড়িতে করেই আমরা ক্রেওক্রান্ডের টপ ভিউতে চলে আসছি। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের গন্তব্য বেশি দূরে না, পাশেই, এই দিক দিয়ে যাব। এখানে একটু দূরেই হচ্ছে যে একটা পাড়া আছে যেটার নাম দার্জিলিং পাড়া। তো আমরা ওইটাতে যাচ্ছি হেঁটে হেঁটে, আবার ওইখান থেকে আসব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা ওইখানে যাওয়ার সময় তেমন একটা কষ্ট করতে হবে না, কিন্তু ওইখান থেকে আসার সময় হিলগুলা বেয়ে বেয়ে উঠতে হবে, যেটা অনেক কষ্টকর। সো অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আর কি আমরা এই হাইকিংয়ের প্ল্যানটা করছি। এবং এই যে একটা ছেলে, এই হচ্ছে আর একটা ছেলে আছে যে হাইকিং এক্সপার্ট মোটামুটি, আর ইনি হচ্ছেন আমাদের গাইড। আমরা এখন হাইকিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে যাওয়ার সময় অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা আপনাদের একটু দেখাই। তো আমরা ভিউ দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছি, দার্জিলিং পাড়ার দিকে। আর এই অংশটুকু কিন্তু খুবই ডাল আর কি। আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাগুলো এইভাবেই, মানে একটু পরেই গিয়ে অনেক নিচু ডাল, আবার এই নিচু ডাল শেষ করে আবার একটা উঁচু ডাল, এইভাবেই নিচু উঁচু নিচু উঁচু নিচু রাস্তাগুলা এইখানে। আর এইগুলা কিন্তু পার করেই এক একটা স্পটে আসতে হয়, বগালেক হোক বা ক্রেওক্রান্ড। আপনারা যারা বান্দরবন 2-3 দিনের ট্যুর দিতে চান, তাদেরকে আমি একটা সিম্পল ট্যুর প্ল্যান বলে দেই, যেটা আমরা তৈরি করে আসছিলাম। সেটা হচ্ছে, আপনি ফার্স্টে বান্দরবন চলে আসবেন। যে কোনো জায়গা থেকে যখন আসবেন তখন আপনাকে বান্দরবন সদরে ওদের যেই জায়গায় ট্যুরিস্ট বাস স্ট্যান্ড, ওইখানে নামাই দিবে আপনাকে। ওইখানে নামার পর ওইখান থেকে আপনি যদি সকালে আসেন তাইলে ডিরেক্টলি চলে যাবেন নীলাচল। নীলাচল গিয়ে ওই সকালের মেঘ এবং সূর্যোদয় এইগুলা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে নীলাচলে। তো এইগুলা দেখার পরে আপনি চলে যেতে পারেন মেঘলা, যেটা হচ্ছে একটা ইকো রিসর্ট। তো ওইটাতে চলে গেলে আপনি ওইখানে বেশি না 1 ঘন্টা বা আধা ঘন্টা ওইখানে স্পেন্ড করতে পারেন। এবং ওইখান থেকে পরবর্তীতে আপনি বাইর হইলে সিএনজি, চাঁদের গাড়ি এইগুলা অ্যাভেলেবেল পাবেন, যেটাতে করে আপনি একদিনের জন্য বুক করে নিতে পারেন। আপনার খরচ বেশি আসবে না, 3000 বা 3500 আসতে পারে যদি বেশি রাশ না থাকে ওই সময় বান্দরবনে। তো ওইটা বুক করে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন। পুরো দিন আপনাদেরকে ঘুরে দেখাবে। যদি আপনারা বেশি লোকজন হন তাহলে চাঁদের গাড়ি নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ যদি 3-4 জন হন তাহলে সিএনজি নিয়ে নিতে পারেন। তো এইটা নিয়ে আপনার বাকি যে স্পটগুলো আছে সদরের আশেপাশে ওইগুলা ঘুরতে পারবেন, যেটা হচ্ছে চিম্বুক পাহাড়, তারপরে নীলগিরি, তারপরে টাইটানিক ভিউ, ডাবল হ্যান্ড ভিউ,
এই সব জায়গাগুলা ওরা আপনাকে ঘুরে দেখাবে। এবং ওইখানে একটা প্রবলেম হচ্ছে যে ওইখানে গেলে আপনাকে একটা রিজার্ভড গাড়ি নিয়ে যাইতে হবে, কারণ ওইখান থেকে আবার আসার গাড়ি পাওয়া যায় না যদি আপনি লোকাল গাড়ি বা শুধু যাওয়ার জন্য গাড়ি নেন। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে রিজার্ভ করেই সবাই নিয়ে যায় এবং ওই গাড়িতেই সবাই ব্যাক করে, যার জন্য ভাড়াটা একটু বেশি পড়ে। আর যদি আপনার পার্সোনাল গাড়ি বা বাইক থাকে তাহলে আপনি ওইটা নিয়ে গিয়ে নীলগিরি বা চিম্বুক পাহাড়ের যে রিসোর্টগুলো আছে ওইগুলোতে থাকতে পারেন। দেন এইগুলা একদিনের মধ্যেই কমপ্লিট করা যায়। একদিন এইখানে বান্দরবান সদরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখলেন এবং শেষে আপনি বান্দরবানের আশেপাশে বা ওই বান্দরবান সদরের ভিতরে যে কোনো একটা রিসোর্টে থাকলেন। থাকার পরে আপনি পরের দিন রওনা দিতে পারেন রুমা উপজেলার উদ্দেশ্যে, যেই জায়গায় রয়েছে বগালেক এবং ক্রেওক্রান্ড। তো রুমা উপজেলা আসার জন্য এখান থেকে লোকাল বাসে করেই আসা যায় রুমা বাজারে। তো রুমা বাজারে আসার পরে এইখান থেকে আপনার গাইড ভাড়া করে ফার্স্টে আসতে হবে বগালেক, যেটা ক্রেওক্রান্ড যাওয়ার সময় পাওয়া যায়। এবং বগালেক এসে যায় আপনি এক রাত থাকতে পারেন এইখানে। থাকার পরে বগালেক এক রাত থেকে আপনি নেক্সট ডেতে ক্রেওক্রান্ড আসতে পারেন এবং ক্রেওক্রান্ড এসে এখানেও এক রাত থাকতে পারেন। সো এই সবগুলার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে আপনাকে আগে থেকে রুমগুলা বা রিসোর্টগুলা বুকিং দিয়ে রাখতে হবে। কারণ যদি আপনি সিজনের টাইমে আসেন, এখন আমরা যে সময় আসছি এটা হচ্ছে সিজন টাইম, অক্টোবরের শেষের দিক থেকে সিজন টাইম শুরু হয় এবং মার্চের শেষ পর্যন্ত এটা চলে। এই সময় প্রচুর রাশ থাকে, যার কারণে যারাই আসে সবাই আগে থেকে অনলাইনে রিসোর্টগুলো বুকিং দিয়ে আসে, আদারওয়াইজ রিসোর্ট পাওয়ার পসিবিলিটি অনেক কম। সো থাকার উদ্দেশ্য যদি থাকে বা 2-3 দিনের ট্যুর দেওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই এইগুলা বুকিং করে রাখবেন আগে করে, ভালো মতো একটা প্ল্যান সেট আপ করবেন, প্ল্যান অনুযায়ী আসতে পারেন। এবং আমি যদি বাজেট বলি, যে যদিও এটা ভ্রমণ গাইডের কোনো ব্লগ না, তারপর আমি যদি বাজেট বলি অ্যারাউন্ড পার পারসন যদি আপনি 10 থেকে 12 হাজার টাকা রাখেন তাহলে এনাফ, আপনারা যদি 2-3 জন আসেন। আর যদি গ্রুপ অনেক বড় একটা গ্রুপ আসেন 10-12 জনের, সেক্ষেত্রে 10,000 টাকা এনাফ, আপনারা সব কিছু অ্যাক্টিভিটি ভালোভাবে করে এখান থেকে যাইতে পারবেন। সো এটা ছিল আমার পক্ষ থেকে ছোট্ট একটা গাইড বান্দরবন কয়েকদিনের ট্যুর দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দার্জিলিং পাড়া এসে পৌঁছাইছি। দেখাই একটু যে আমরা কোন জায়গা থেকে আসছি। ওইখানে আমাদের এইটা হচ্ছে টপ ভিউ ক্রেওক্রান্ডের, আর এইখান থেকে আমরা বর্তমানে এখানে আসছি এই রাস্তা দিয়ে। হ্যাঁ, আবার ওইখানে আমাদের যেতে হবে এইখান থেকে। সো আসার সময় তেমন কোনো কষ্ট হয় নাই মোটামুটি, কিন্তু যাওয়ার সময় এই হিল বেয়ে উপরে উঠতে হবে। ওই উপরে যে টপ ভিউ আছে ওইখানে যাইতে হবে। সো কিছুটা কষ্ট হবে এবং হাইকিংয়ের একটু ফিল পাওয়া যাবে। আর আমার ক্যামেরার মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং পাড়া। এখানে থেকে শুরু হয়েছে দার্জিলিং পাড়া। সো এটা জাস্ট একটা ছোট্ট পাড়ার মতো, কয়েকটা ঘর এখানে আছে এবং কটেজও আছে, কিন্তু এই কটেজগুলোতে টুরিস্টদের থাকার অনুমতি নেই, সেনাবাহিনীরা দেয় নাই। তো আমরা এখানে আসছি ওই পাহাড়ের ফলমূল কিছু খাওয়ার জন্য আর দার্জিলিং পাড়াটা একটু এক্সপ্লোর করে যাওয়ার জন্য। আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে আসার পরে আমরা খুঁজছিলাম যে আনারস পাওয়া যায় নাকি পাহাড়ের, কারণ আনারসগুলো আমাদের কাছে অনেক টেস্টি মনে হয়েছিল, ডিফারেন্ট মনে হয়েছিল। সো দার্জিলিং পাড়ায় আনারস পাওয়া যায় নাই, এখানে কলা শুধু পাওয়া গেছে। সো এখানে একটা হোটেলের মধ্যে বসছি, এখন একটু চা খাবো। আর এই দার্জিলিং পাড়া সম্পর্কে দেখি কোনো কাহিনী শুনতে পারি কিনা এখানে স্থানীয় যারা থাকে তাদের কাছ থেকে। তো আমরা গিয়ে এখানে স্থানীয় একজনকে জিজ্ঞেস করছিলাম যে দার্জিলিং পাড়া নামকরণটা কেমনে করা হয়েছে। উনি বললেন যে ওনাদের বাপদাদা যারা ছিল তারা যখন এই পাড়াতে প্রথম আসছিল তখন ইন্ডিয়ার যে দার্জিলিং আছে
সেটার সাথে মিল রেখে আর কি এখানে এসে দেখছে যে অনেক উঁচু একটা জায়গা এবং অনেক ঠান্ডা, গরমের সময় গরমও পড়ে, সেই জন্য এটা আসলে দার্জিলিং পাড়া নামে রাখছে। আর এটা দার্জিলিংটা একটা বম শব্দ, বম উপজাতির শব্দ আর কি। তো এই জন্যই এইটা পাড়াটার নাম হয়ে গেছে দার্জিলিং পাড়া, আর এটা এখন সবাই চিনে, অনেক ফেমাস একটা পাড়া। ট্রেকিং করে উঠতে গিয়ে অবস্থা খারাপ সবার। সবার পরনে জ্যাকেট ছিল, আমার পরনে এই হুডি ছিল, সব খুলে ফেলছি, তারপরও গা দিয়ে ঘাম ঝরতেছে। এখনো অনেকটুকু উপরে উঠতে হবে। ওই উপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে, ওইখানে যাইতে হবে। ওইখানে হচ্ছে আমাদের কটেজ। সো কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু একটা ইচ্ছা ছিল এখানে এসে আমরা হেঁটে হেঁটে উপরে উঠবো, বা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যাব। সূর্য অস্ত যাবে আর মেঘ জমতে শুরু করবে, সেই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপাতত কটেজে গিয়ে রেস্ট নিতে হবে কিছুক্ষণ ফ্রেশ হয়ে। একটু রেস্ট নেওয়ার পরেই আবার আমরা টপ ভিউ পয়েন্টে চলে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। আর এখান থেকে আসলে অনেক সুন্দর লাগছিল সূর্যাস্তটা দেখতে। আর এইদিকে অনেক মানুষ চলে আসছিল এই সময় এখানে, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সবাই ছুটি কাটাতে এখানে চলে আসছে। আর আসলে পাহাড়গুলো প্লাস সূর্যাস্ত অসাধারণ একটা মুহূর্ত ছিল। শুভ সকাল কেওক্রান থেকে। আমরা এখন টপ ভিউ পয়েন্টে যাচ্ছি সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং সানরাইজটা দেখার জন্য। এখন বাজতেছে প্রায় 6টার মতো। তো এখনো সূর্য পুরোপুরি উঠে নাই, বাট একটু পরেই উঠে যাবে। আর মেঘ কিন্তু অনেক দেখা যাচ্ছে। এই আমরা বর্তমানে যেই রিসোর্টে আছি, পিছনের যে রিসোর্টটা আর কি, ওইখান থেকে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইখানে প্রচুর মেঘ দেখা গেছে। কিন্তু আমরা এই উপরের যে টপ ভিউটা আছে ওইখানে যাচ্ছি, যাতে করে সব কিছু ভালোভাবে দেখতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি। আমরা ভাবছিলাম যে এখানে তেমন মানুষ হবে না, যেহেতু আমরা অনেক ঘুরে উঠে আসছি প্রায় 5:30-6টার দিকে। কিন্তু এখানে এসে দেখি যে প্রচুর মানুষ, জায়গাটা একদম ভরে গেছে মানুষের জ্যামে। অলরেডি সূর্য উদয় হয়েছে এবং আমরা সানরাইজ দেখতে পারছি। সানরাইজ দেখে এখন নিচে চলে যাচ্ছি, যাতে করে নাস্তাটা সেরে আবার কটেজে ফিরে যেতে পারি। নিচে নেমে আমরা দুইজন মিলে কফি খেয়ে এখন আবার কটেজের উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ আমরা দুইজন মিলেই আসছিলাম সানরাইজ দেখার জন্য। আমাদের আরেকজন রুমের মধ্যে রয়েছে, তো ভাবলাম যে সবাই মিলে একসাথে এসে নাস্তা করব। আর এখন কটেজের ওই পাশটা গিয়ে আমরা একটু দেখব, কারণ আমাদের কটেজের পাশে কিন্তু একটা হেলিপ্যাড রয়েছে। তো এখন গিয়ে ওই হেলিপ্যাডের উপর থেকে ভিউটা একটু দেখব আর আপনাদের ভিউটা একটু দেখাবো। সো এখন বাজতেছে প্রায় 8টা, 7:40 মতো। আর আমরা এই কেওক্রাডঙ্গে নাস্তা পাই নাই, মানে অর্ডার দিয়ে রাখছিলাম, কিন্তু এখানে ওরা হচ্ছে 10 জন মিনিমাম না হইলে নাস্তা তৈরি করে না, যেটা আমাদের হচ্ছে 3 জন। তো এই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। আমাদের বাইকার্সদের অলরেডি জানিয়ে দিছি, তাদের বলে দিছি আসতে। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে বগালেকে নাস্তা করব। কেউ কারণটা এখন ত্যাগ করব, একটু পরেই বাইকার্সরা চলে আসবে, এখান থেকে চলে যাব। অলরেডি আমাদের ব্যাকপ্যাক করা শেষ। তারপরে আমাদের বাইকার্সরা চলে আসছিল এবং আমরা বেরিয়ে পড়লাম বগালেক যাওয়ার জন্য। আর
ক্রেওকাটঙ্গে নাস্তা না পাওয়ার রিজনটা হচ্ছে আমরা ওই দিন 3 জন ছিলাম, আর ওরা হচ্ছে মেইনলি মিনিমাম 10 জন না হইলে নাস্তা তৈরি করে না। তো দুর্ভাগ্যবশত ওই দিন আর কোনো মানুষ নাস্তা অর্ডার দেয় নাই, যার কারণে আমরা 3 জনেই অর্ডার দিছিলাম। তো ওরা হচ্ছে যে 3 জনের জন্য নাস্তা তৈরি করেনি, এটাই বললো। যদি 10 জন হতাম তাহলে নাস্তা ওই ক্রেওকাটঙ্গেই করতে পারতাম। তো সমস্যা নাই, আমরা বগালেক চলে যাচ্ছি, এবং আমরা বগালেকে যে রিসোর্টের মধ্যে ছিলাম ওনাকে কল দিয়ে আমরা বলে দিছিলাম যে আমরা নাস্তা করতে আসবো। তো সব কিছু ওইখানে রেডি ছিল, আমরা জাস্ট এইখান থেকে বগালেক গিয়েই নাস্তা করতে পারবো। তো যাওয়ার সময়ও ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেহেতু সকালবেলা ছিল, কুয়াশা মেঘ দুইটাই পাহাড়ের মধ্যে ছিল। আর বগালেক থেকে ক্রেওকাটং এই যে রাস্তাটা, এটা আসলে বলা লাগবে না যে রাস্তা সুন্দর কতটুকু, এটা ভিডিওতে দেখে তো এমনিতেই বুঝতে পারতেছেন। প্লাস এইখানে যদি নিজের চোখে দেখতে পারতেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতেন যে এই জায়গাটা কত সুন্দর। দেখলে মনে হয় যে আমি একটা ভিন্ন রাজ্যে আছি। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হইলো। হিলগুলো আসলে খুবই ভয়ঙ্কর, আর তার উপর যদি বাইক নিয়ে নামা বা উঠা হয় তাহলে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তো এই মুহূর্তে বগালেক আসছি, এখানে আমরা এখন সকালে নাস্তা শেষ করব, শেষ করে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দেব। পাহাড়ের ছোট বড় পর্বতগুলো চম করে অবশেষে আমরা বান্দরবন এসে পৌঁছাইলাম। এখন এখান থেকে আমরা চট্টগ্রাম রওনা দিব, এবং চট্টগ্রাম থেকে আমাদের ট্রেন আছে। আর এরই মাধ্যমে আমাদের 4 দিনের বান্দরবন ট্যুর শেষ হলো। আশা করছি এই ব্লগের মাধ্যমে আপনাদের বান্দরবনের কয়েকটি স্পটের সৌন্দর্য দেখাতে পেরেছি, এবং কিছুটা তথ্য শেয়ার করতে পেরেছি ভ্রমণের। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।